আমি এগুলো বলতে চাই না। আমি জানি উনি কিভাবে টিকিট পেয়েছেন, ভাইপোর পিএ কে বোলপুরে কি কি সাপ্লাই দিয়েছেন, কত টাকা দিয়েছেন, বোলপুর শান্তিনিকেতনের রিসর্ট কত টাকার বিনিময়ে এবং অর্থ ছাড়াও আরো কি কি তাকে হোটেলে প্রোভাইড করা হয়েছে, তার সমস্ত ডিটেলস আমার কাছে আছে। উনি আমাকে ব্যক্তিগতভাবে অনেক কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন। আর চৈত্র মাস কড়কড়ে রোদ, আর বিকেল হলেই কালবৈশাখী ঝড়, আর ঝড় হলে আমের মুকুল পড়ছে, আম ছোট ছোট সেটাও পড়ছে। কিন্তু রাজনৈতিক যে ঝড় সেটা খড়ি নদীর পাড়েই হচ্ছে, যদিও খড়ি নদীতে স্রোত নেই এখন। বিজেপি ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী সৌমেন কারফা, সৌমেনকে আমি রাজনৈতিকভাবে চিনি এ কারণেই, কারণ আমি যেহেতু ফোর্থ পিলার ভূমিকায় থাকি, আরও পলিটিক্যাল ডেমোক্রেসিতে রয়েছে, ফলে সাংবাদিকদের সঙ্গে রাজনীতিতে সম্পর্ক থাকবে ডেমোক্রেসির পার্টে। সৌমেন, স্বাগত, অভিনন্দন। নমস্কার। প্রথমত যে এই মাটি, ভাতারের মাটি, উর্বর মাটি, রাজনৈতিকভাবে উর্বর, কারণ ভোলান সেনের তৈরি করা ভাতার অনেক স্রোত, অনেক পরিস্থিতি পাল্টে গেছে, অনেকটা প্রত্যাশা নিয়ে দল তোমাকে প্রার্থী করেছে। আর আজকে হয়তো তোমার আমার যে পাঞ্জাবি কালারটা এক হয়ে গেছে, কিন্তু তার জন্য হয়তো নিন্দুকেরা মন্তব্য করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এখানকার মানুষের অধিকারের প্রশ্নে, বেঁচে থাকার প্রশ্নে, এখানকার কৃষকের অধিকারের প্রশ্নে অনেক প্রত্যাশা নিয়ে তোমার কথা বলছে। আমি অ্যানালিসিস করছি না যে তুমি জিতে যাবে, লড়াই তো ইভিএম হবে। প্রথমত প্রার্থী হওয়ার পরে প্রথমত একটা অনুভূতি, প্রার্থী যখন ঘোষণা হয় তখন একটা অনুভূতি, আর এখন যে ঘুরছো এই টেম্পারেচারে সেই অনুভূতি, তিনটে অনুভূতি কেমন? না, প্রার্থী হওয়ার জন্য আলাদা কোনো অনুভূতি বা আবেগ নেই। 21 সালে তো আমি প্রার্থী ছিলাম না। 21 সালে দেয়াল লিখেছি, গ্রামে গ্রামে বক্তৃতা করেছি, পথসভা করেছি, সভা করেছি, বড় বড় যারা কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব এসছে তাদের মিটিং এর ব্যবস্থাপনা করেছি। সেটা একটা পার্টির কাজ ছিল। এখন পার্টি প্রার্থী করেছে, এটা একটা পার্টির কাজ। আলাদা কোনো আবেগ বা আলাদা কোনো ইমোশন আমার মধ্যে কাজ করছে না। সৌমেনের আবেগ কাজ করছে না? না, কাজ করছে না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে, যেহেতু আমি খুব ছোট থেকে রাজনীতি করি বা রাজনৈতিক পরিবারে বড় হয়েছি, আমার দাদু রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের যে গ্রামের স্কুল বেলেন্ডা, সেখানে দাদু স্কুল প্রতিষ্ঠার পর দ্বিতীয় স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, এবং যে শিক্ষক সংগঠন তার প্রদেশ স্তরে দাদু নেতৃত্ব দিয়েছেন, স্বর্গীয় অজিত কারফা, এবং ব্যবসায়ও ছিলেন, প্রসিদ্ধ ব্যবসায়ী। আমার বাবা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, ভাতার গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য। আমি ছোট থেকে ছাত্র রাজনীতি করেছি। বামপন্থী? হ্যাঁ, বামপন্থী করেছি। পরবর্তীকালে মতাদর্শগত পার্থক্য হয়েছে, আমি বেরিয়ে এসেছি এবং বেরিয়ে আসার পর 21-এর নির্বাচনে পার্টির হয়ে কাজ করেছি। পার্টি এখানে সরকার আসতে পারেনি, কিন্তু অনেকটাই ভালো ফল করেছে। তারপর 21 সালের পর পোস্ট পোল ভায়োলেন্সে ভাতারের মানুষদের উপর যা অত্যাচার, বিশেষ করে রুয়ার অঞ্চলে এবং কুরবুন অঞ্চলে, পার্টি তখন আমাকে গোটা ভাতার বিধানসভার ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের ইনচার্জ করেছিল। পার্টি তখন যে ক্রাইসিসে পড়েছিল, তারপরে সেখানকার লোকজনদেরকে শেল্টার দেওয়া, ঘরে ফেরানো, তাদের খাবার দাবারের ব্যবস্থা করা, মামলা, সবটা করতে পেরেছি বলবো না, বাট যতটা পেরেছি চেষ্টা করেছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এসব দেখে দেখে অভ্যস্ত ছোট থেকে, সেই জন্য প্রার্থী হয়ে গেছি বলে আলাদা কোনো আবেগ বা আনন্দ কোনো কাজ করছে না। উপরন্তু অনেকটা দায়িত্ববোধ, অনেকটা ম্যাচুরিটি দেখাবার সময় এসেছে, পরিস্থিতি বা চাপ, পরিবেশ, সেটা আমাকে আরো পরিণত করছে। বেশ, আমি ডাইরেক্ট সাবজেক্ট আছে, সেটা হচ্ছে যে লাল স্বর্ণ ধানের দেশ, দেশই বলতো আমরা, মা ঠাকুমারাই বলে দেশই বলে, যদিও ভাতা বিধানসভা। লাল স্বর্ণের যে ধানের যে বাজার, কৃষকদের যে পাওয়ার কথা, মধ্যবিত্ত খেটে খাওয়া প্রান্তিক স্তরে যারা চাষি, তারা ভাগ চাষি, তাদেরকে যেভাবে ধাস বাদ দিয়ে তাদের দাম ঠিকঠাক না দেওয়া, আমি বহুবার সংবাদ করেছি, আপনি নিজেও জানেন আমাকে। এই লাল স্বর্ণ ধানের যে বাজার বৃহত্তর ভাবে রপ্তানি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আপনি বিধায়ক হয়ে এলে এখানকার কৃষক, কৃষি এবং লাল স্বর্ণ ধানের যে মাধুর্য, যার গন্ধ আমরা সৌন্দর্য অনুভব করি, এটা সৌমেন কারফা বিধানসভা নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করবে, বলবে, কারণ এখানে দুর্নীতি হয়েছে, লাল স্বর্ণ ধান নিয়ে দুর্নীতি হয়েছে এখানে। দেখুন, আমি তো কৃষক পরিবারের ছেলে। আমার বাবা চাষের সঙ্গে যুক্ত ছিলেন, এখন বাবা অসুস্থ। আমার পূর্বপুরুষরাও চাষের সঙ্গে যুক্ত ছিলেন, এখন আমার পরিবার চাষের সঙ্গে যুক্ত। আর আমি তো সল্টলেক নিউটাউনের প্রার্থী নই, রাজারহাট নিউটাউনের প্রার্থী নই। সুতরাং ধান, এঁটেল মাটি, বেলে মাটি, কাঠা, বিঘে,
খাস, লাল স্বর্ণ, 36, M2 এগুলোর সঙ্গে পরিচিত এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে অভিজ্ঞতার মধ্যে আছে। এবং স্বাভাবিকভাবে কৃষি এখানে আরো উন্নতি করতে গেলে ডাবল ইঞ্জিনের সরকার দরকার। ডাবল ইঞ্জিনের সরকার এই কারণে দরকার, কারণ আপনি যদি বিভিন্ন প্রদেশে যান যেখানে বিজেপির সরকার আছে, সেখানে আপনি লক্ষ্য করবেন যে সেখানে 60 মাস একটা নির্বাচন থেকে একটা নির্বাচন, সেখানে ওই নির্বাচনের 3 মাস রাজনীতি হয়, বাকি 57 মাস ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। আপনি চলে যান যে কোনো জায়গায়, উত্তরপ্রদেশ হতে পারে, আসাম হতে পারে, গুজরাট হতে পারে, বিজেপি সেখানে 10 বছর, 5 বছর, 15 বছর কোথাও কোথাও সরকার আছে, কিন্তু পার্টি অফিসগুলো দেখবেন সকাল থেকে বিজেপির লোকেদের কোনো লোক নেই বসার, সাধারণ সময়, নির্বাচনের সময় বাদ দিয়ে। কারণ ওখানকার আমি বলিনি, ওখানকার সরকার এমন ভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, ইন্ডাস্ট্রি হয়েছে, যে যার নিজের কাজ নিয়ে আছে, যারা রাজনীতি বা সোশ্যাল ওয়ার্ক কিংবা জনপ্রতিনিধি, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, তারা এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেদের কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা 2 ঘন্টা মানুষকে পরিষেবা দেন। এই সিপিএম এর মতো বা তৃণমূলের মতো প্রতিদিন পার্টি অফিসে খাপ পঞ্চায়েত বসিয়ে ওকে জব্দ করব, ওর জমি দখল করে নেবো, ওকে মারবো, থানায় কেস করতে গেলে কেস নেব না, এই যে পঞ্চায়েতের টাকা মারবো, ঢালাই রাস্তার টাকা মারবো, ওখানে 5%, ওখানে 10%, মদ খাবো, মাংস খাবো, সেই টাকায় 2-4টে লেঠেল পুষবো, বেআইনি অস্ত্র কিনবো, গ্রামের মানুষকে সেদিকে গিয়ে ভয় দেখাবো, এই যে কালচার, টিপিক্যালি কালচার, এটা বিজেপি এলে এটা সম্পূর্ণ উবে যাবে পশ্চিমবাংলা থেকে। বেশ, আমি ভারত ভ্রমণে যাচ্ছি না, আমি ভাতার ভ্রমণে আসি। আমি বলছিলাম যে শুরু যেটা প্রশ্ন ছিল, লাল স্বর্ণ ধারণের একটা আর্থিক দুর্নীতি হয়েছে নাসিক গ্রামে, FCI গোডাউনে কি হয়েছে আপনি ভালো জানেন, সেটা নিয়ে তদন্ত মাঝপথে থমকে যায়। যারা বস্তা পিছু 50 পয়সা তারা পাননি, যে টাকার পরিমাণ 1,40,00,000 সামথিং, আমি যদি খুব ভুল না বলে থাকি, কারণ এই কর্কটের রোধে আমিও সংবাদটা করেছি। এই যারা যাদের কান্না বা এখনো শোনা যায়, এই যারা প্রান্তিক স্তরের চাষিদের, কারণ কেন্দ্রীয় সরকার যে প্রকল্পের টাকাগুলো কৃষকদের দেয় সেগুলো সে অর্থে ব্যবহার হচ্ছে না, এখানে মডেল চেঞ্জ হয়েছে, মানে পুরোনো বোতলে নতুন কোনো স্টিকার লাগানো হচ্ছে। আমি লাল স্বর্ণধারণের বাজারটা জানতে চাইছি, এটাকে বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা আর্থিক দুর্নীতি এখানে হয়েছে, সেটা নিশ্চয়ই তদন্ত করাবেন আপনি। সেটা সরকার এলে, আমি যাতে এখানকার কৃষকরা সহায়ক মূল্যে ভালোভাবে ধান বেচতে পারে, কোনো দুর্নীতি না হয়, আমি অবশ্যই সেটা কৃষি দপ্তর এবং খাদ্য দপ্তরের যারা মন্ত্রী হবেন আমাদের বিজেপির তরফ থেকে, তাদেরকে আমি ভাতারের বিষয়ে এবং বর্ধমান জেলা বিষয়ে, যেহেতু গোটাটাই বর্ধমানকে হচ্ছে শস্য ভান্ডার বলা হয়, গ্রিনারি অফ ইন্ডিয়া অ্যান্ড বেঙ্গল অলসো, তো তাদেরকে বলবো এবং এখানে যাতে কৃষক এবং কৃষি ব্যবস্থার ডিজিটালাইজেশন হয়, সমস্ত রকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়, সাইন্টিফিক ওয়েতে যাতে চাষ হয়, কিভাবে আরো প্রোডাকশন বাড়ানো যায়, কিভাবে MRP বা MOP, মার্কেটিং অপারেটেড প্রাইস, এগুলো যাতে ইনক্রিজ করে তারা যাতে লোকসানের মুখে না পড়ে, সে বিষয়ে একজন প্রার্থী ছেড়ে দিন, একজন কৃষক পরিবারের সন্তান হিসেবে সেই দুঃখ, যন্ত্রণা, আবেগ তার সঙ্গে আমি অন্তরের অন্তঃস্থল থেকে লিপ্ত, সুতরাং সেটা তো আমার একটা কাজের মধ্যে প্রথম প্রায়োরিটি একটা থাকবেই। বেশ, কৃষি তো হলো, এবার আসি খড়ি নদী। যে খড়ি নদীর স্রোত কার্যত হারিয়ে গেছে, কেমিক্যালে ভর্তি টিস্যু পেপার কোম্পানি বজ্রপাত ফেলে দিচ্ছে, যেটা নিয়ে আপনারা চাষিটা, আমিও প্রশ্ন করেছি, আপনি সেদিন ছিলেন, এই মানুষ আপনাকে প্রশ্ন করবে, নিশ্চয়ই করবে, যারা এফেক্টেড মানুষজন, তারা গবাদি পশু হোক, মানুষ হোক, তারা এফেক্টেড। এই যে বজ্রপাত কেমিক্যালগুলো নদীতে ফেলে দেওয়া হচ্ছে এবং জমি নদীকে প্রায় অধিগ্রহণ করে ফেলা হয়েছে, শাসক দলের মদতে যে অভিযোগটা আসছে, এক্ষেত্রে ভূমিকা আপনার। দেখুন, কারখানাটা হয় তৃণমূলের আমলে, তৃণমূলের সরকার, এখানকার স্থানীয় নেতারা, আমি বলি না আপনারা করেছেন, আমি বলছি যে বজ্র পদার্থগুলো নিয়ে তো তারা করেছে, এবং সেই কারখানা হতে তার ইনফ্রাস্ট্রাকচার, তার এনভায়রনমেন্ট NOC, তার লিগাল NOC, তার অ্যাডমিনিস্ট্রেটিভ NOC, তার ল্যান্ড NOC, যাবতীয় যে দরকার, ইটস আন্ডার জুরিডিকশন অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, নট সেন্ট্রাল ইউনিয়ন গভর্নমেন্ট। তো স্বাভাবিকভাবে এখানে আমাদের ডেপুটেশন, বিক্ষোভ ছাড়া করার কিছু নেই। আমরা সরকারে এলে অবশ্যই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো এবং এখানকার এনভায়রনমেন্ট
বা এখানকার যে জীবনধারা খড়ি নদীকে কেন্দ্র করে, শুধু তো ভাতার নয়, ভাতার, বর্ধমান সদর, উত্তরের গ্রামগুলো আছে। মন্তেশ্বর কিছুটা আছে। তো আর ভাতার আর বর্ধমান উত্তর হচ্ছে গায়ে গায়ে, একদম ভাই ভাই যেমন হয়, কাকা ছেলে জ্যাঠার ছেলে। আমরা ভাতার এবং বর্ধমান উত্তর কনস্টিটিউয়েন্সি হচ্ছে একদম পাশাপাশি। প্রচুর মানুষের এখানের সঙ্গে এখানে আত্মীয় আছে। খড়ি নদীর এপারে ভাতার ওপারে বর্ধমান উত্তর সদর 1 নম্বর ব্লক। মাঠ, মাছ ধরা, প্রতিদিন গরু চড়ানো, একাধিক বিষয়ে তাদের সঙ্গে ডেলি যুক্ত হয়। শুধু এটা ভাতারের সমস্যা নয়, বর্ধমান উত্তরের একটা বড় সমস্যা। তো অবশ্যই আমি কথা বলবো আমার সরকার হওয়ার পর নির্দিষ্ট দপ্তরে এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই কথা বলবো। সরকার হবে? আপনার কোনো সংশয় আছে? আমার সংশয় নেই, আপনি বলুন না, আমাকে উত্তরটা আপনি দিন। সরকার না হলে তো এই দুপুর 3টের সময় এত রোদে বেরোতাম না, বাড়িতে এসি ঘরে বসে থাকতাম না। সরকার হবে, ভাতার জিতবো, কনফিডেন্ট? একদম। কালকে আমি একটা ছড়া বলেছি, শুনেছেন? বলুন, ছড়াটা শুনি। দাদা আছেন টেনশনে, কখন কি হয় কে জানে। দাদা আছেন টেনশনে, কখন কি হয় কে জানে। এ টিম না বি টিম, কিছুই নাই ঘোড়ার ডিম। দাদা আছেন টেনশনে। যারা তৃণমূলে বিক্ষুব্ধ রয়েছে, যারা ঘরে বসে আছে, যারা এবার প্রার্থী সম্পর্কে অনেক কথা বলছে, আমি নাম করবো না কারণ, ওটা আপনি করতেই পারেন, আপনার যেহেতু পলিটিক্যাল আপনাকে ফেস করতে হচ্ছে। যারা পুরোনো দিনে তৃণমূল কর্মী, যারা তৃণমূলটা করেছেন, তারা বলছেন যে প্রার্থী নিয়ে অনেক কথা বলছেন। আপনার মন্তব্য করা কি ঠিক হবে? দেখুন, ব্যক্তিগত কারোর প্রতি আমার কোনো আক্রোশ বা আরোপ বা বলার কিছু নেই। উনি আমাকে ব্যক্তিগতভাবে অনেক কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন, এখনো করছে, অবভিয়াসলি করছেন। উনি কিছু লোকজনকে দিয়ে, আইপ্যাকের লোকজনকে দিয়ে গোটা ভাতারের বিভিন্ন জায়গায় ফ্লেক্স লাগিয়েছেন। আমার পুরনো দল সিপিএম করার সময় কিছু ছবি উনি জোগাড় করে, এটা তো ওপেন আছেন, আমি সিপিএম করতাম, পরবর্তীকালে আমার সঙ্গে মতানৈক্য হয়েছে, আমি বিজেপিতে এসেছি, দল আমাকে গ্রহণ করেছেন, দল যুব সংগঠনের দায়িত্ব দিয়েছেন, যুব সংগঠনের রাজ্য স্তর, ভাতার বিধানসভা স্তর থেকে একদম রাজ্য স্তরে কাজ করেছি, বর্ধমান জেলার বাইরে একাধিক জেলায় কাজ করেছি। পরবর্তীতে দল আমাকে প্রার্থী করেছে। এখন উনি সেই ছবি দিয়ে তলায় লিখেছেন ভারতীয় জনতা পার্টি ভাতার পূর্ব বর্ধমান। তো ভারতীয় জনতা পার্টি ভাতার পূর্ব বর্ধমান, ওটা কি অ্যাডমিনিস্ট্রেটিভ? ঠিক আছে, ভাতার, তার পূর্ব বর্ধমান। আমরা লিখি ভাতার সাংগঠনিক জেলা, বা সরি, বর্ধমান সাংগঠনিক জেলা। তো লেখার টার্মেই নেই। ওটা যদি বিজেপি হতো, এবং ওনারা যেটা করেছেন, সেদিন সমস্ত মন্ডল সভাপতিরা এখান থেকে যারা জেলায়, ভাতার থেকে যারা জেলা লিডারশিপ দেন, তারা সবাই মিলে প্রেস করেছেন যে এটা তৃণমূল এবং আইপ্যাকের কাজ, পার্টির মধ্যে একটা ডিভিশন তৈরি করার জন্য ওনার কাজ। এবং আমরা পুলিশকে সিসিটিভি চেয়েছি, পুলিশ সিসিটিভি দিতে চাননি। আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, আমাদের কাছে খবর আছে, এবং এটা তৃণমূল এবং আইপ্যাকের তরফ থেকে কাজ, যে সৌমেন কারফা, সিপিএম হারমান, তাকে প্রার্থী মানছি না, এরকম ধরনের কিছু করার চেষ্টা করেছেন। উনি ব্যক্তিগত আক্রমণ করেছেন, করুন, ওনার একটা কাজ, উনি করুন। আসলে উনি হারছেন। আমি যদি রাজনীতির র বুঝি, উনি হারছেন হারছেন হারছেন। আপনি দীনদয়াল উপাধ্যায় ভবন গেছেন দিল্লিতে? অবশ্যই গেছি। 2019-এর লোকসভা নির্বাচনের সময় যখন খুব চারিদিকে কর 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 আওয়াজ ছিল, যে প্রার্থীর কথা বলছেন তাকে আমি দেখেছি, হ্যাঁ, এবং আমার সঙ্গে তার মুখোমুখি হয়েছে। যদি তিনি সাক্ষাৎকার দেন, আমি তাকে প্রশ্ন করবো, তখন তিনি বিজেপিতে ছিলেন, ভারতীয় জনতা পার্টিতে ছিলেন, সেই ছবিও আমার কাছে আছে। তো স্বাভাবিকভাবে সাংবাদিক মানে তো সংগ্রহশালা রাখতেই হবে। তো আমি তো প্রার্থী নই, তো তিনি তো আগে বিজেপিতে 19 সালে যোগ দিয়েছিলেন, তারপর তিনি পরবর্তীকালে আবার তৃণমূলে ফিরে এলেন। তাহলে আপনারা তো, দেখুন, আপনি বলছেন, বলতে জানেন তো আপনি? না, অবশ্যই জানি। আমি বলছেন, আমি বলতে গেলে ছবি লাগবে? না না, আমার ছবি আছে। আমি ভাতারে মাটিতে রাজনীতি করি, তো সুতরাং ভাতারে এবং বর্ধমান জেলায় কার কি মুভমেন্ট হচ্ছে, ডেলি টু ডেলি মুভমেন্ট আমার কাছে আপডেট থাকে, এবং অবশ্যই বীরভূমেরও থাকে। বীরভূম আর বর্ধমানের যদি কোনো ছবি বা আপডেট লাগে, আপনি আমার কাছ থেকে নিয়ে নেবেন। আচ্ছা, ঠিক না, আমি সেটা জানি। আপনার থেকে আমি সংগ্রহশালায় বেশি না হলেও কাছাকাছি থাকবো। বেশ, না আমি আরেকটা, আমি শেষ করবো, তোমার অনেকে তোমাকে ঘিরে রয়েছে, তোমার সব। না, আমি আপনারটা বলেন। হ্যাঁ, আপনি যেটা বললেন জয়েনিং এর ব্যাপারটা, দেখুন, বলতে গেলেই ব্যক্তিগত বিষয় আসবে। কে কি রাজনৈতিক দল পরিবর্তন করবেন, সেটা তার ব্যক্তিগত সাংবিধানিক অধিকার, এটা নিয়ে আমার কোন রকম কটাক্ষ করা কিছু নেই। কিন্তু বিষয় হচ্ছে রাজনৈতিক স্থায়িত্ব, স্টেবিলিটি বলছে। স্টেবিলিটি। আমি এসছি, বিজেপি করছি, বিজেপি 21 সালের নির্বাচন আসেনি, ব্যাপক বিপর্যয় হয়েছে, অত্যাচার হয়েছে। আমি কিন্তু যখন সমুদ্র উত্তাল, আমি কিন্তু পাল শক্ত হাতে ধরেছিলাম 21 সালের পর, ছেড়ে পালিয়ে যাইনি।
নৌকা কিন্তু আবার খাড়া হাতে দাঁড় করিয়েছি। আপনি আপনি কোনোদিন যোগ দেখেছেন? যোগে কোনদিন কামড়েছে আপনাকে? যোগ যোগ দেখেছি, আমাকে কোনোদিন কামড়ায়। যোগ কামড়ালে কি দিতে হয় জানেন? নুন দিতে হয়। একদম হ্যাঁ? একদম। তাহলে দোষটা কেটে যাবে, কারণ আপনি বামপন্থী থেকে পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টি, আর যিনি প্রার্থী এখন তিনি ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূল কংগ্রেস। তাহলে তার উনি উনি মানে দোষটা কেটে গেল অ্যাকচুয়ালি। উনি তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে আবার তৃণমূল। এবং আমি বলতে গেলেই ব্যক্তিগত বলা হয়ে যাবে, ওটা ওনার ব্যক্তিগত বিষয়। তবে আমি বলবো উনি যে ন্যারেটিভে যে বিলো দ্য বেল্ট কারসাজিগুলো করছেন এবং নিজে খুব বুদ্ধিমান ভাবছেন, এগুলো নিম্ন রুচির। আমি এগুলো বলতে চাই না। আমি জানি উনি কিভাবে টিকিট পেয়েছেন, কাকে কত টাকা দিয়েছে টিকিট নিয়েছেন, হ্যাঁ, ভাইপোর পিএ কে বোলপুরে কি কি সাপ্লাই দিয়েছেন, কত টাকা দিয়েছেন। আমি রিসর্টের নাম বলে দিতে পারি আপনাকে, আমি আপনাকে রিসর্টের নাম বলে দিতে পারি। ভাইপোর পিএ বোলপুর শান্তিনিকেতনের রিসর্ট কত টাকার বিনিময়ে এবং অর্থ ছাড়াও আরো কি কি তাকে হোটেলে প্রোভাইড করা হয়েছে, তার সমস্ত ডিটেলস আমার কাছে আছে। আমি আমি যারা যারা আমার সঙ্গে যোগাযোগ রাখেন, আমি আজ থেকে 2 মাস আগে বলে দিয়েছিলাম যে উনি তৃণমূলে ভাতারের প্রার্থী হবেন এবং তার জন্য উনি ভাইপোর পিএ তাকে শান্তিনিকেতনের কোন রিসর্টে কত টাকা দিয়েছেন, টাকা ছাড়াও আরো তার ভোগ্য বিলাস্য কি কি জিনিস দিয়েছেন, সেগুলো আর আমি এর মধ্যে বলতে চাই না। আমি ব্যক্তি আক্রমণ, ব্যক্তি আলোচনায় যেতে চাই না। আমার লড়াই হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির তরফ থেকে। বিজেপির যে আইডিওলজি, এক ভারত অখণ্ড ভারত, আজকে চিকেন নেক তার যে সিচুয়েশন, একদিকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল পলিটিক্সে, একদিকে ভুটান, একদিকে নেপাল, একদিকে চায়না। দেশের সভার্জিনিটি ইন্টিগ্রিটি প্রশ্নে ভারতীয় জনতা পার্টি ছাড়া পশ্চিমবাংলার সামনে কোনো বিকল্প নেই নেই নেই। আপনাকে তারা দিচ্ছে কারণে উপায় নেই, ছেড়ে দিচ্ছে ওকে। আসলে ও বললো যে ওর কাছে সংগ্রহশালা অনেক কিছু আছে, আমি একদম একমত। আর পশ্চিমবঙ্গে 294টা আসনের মধ্যে শাসক দলের অন্তত 150 বিধায়কের সংগ্রহশালা আমার কাছে কিছু তথ্য আছে। যাক, ও বাক মে বাতা দেন কবি, अभी नहीं मुलाकात तो भी होगा। আজকে মোটামুটি হলো। লড়াই আপনি করুন, আপনার মহাভারতের রণক্ষেত্রে আপনার জয় হবে কিনা সেটা জনগণ ঠিক করবে, কারণ ইভিএম তো আমি তো টিপবো না ভাতার এসে, এখানকার মানুষ ঠিক করবে। আপনাকে শুভেচ্ছা অভিনন্দন রইল। আর সৌমেন কারফা জিতবে কি জিতবে না মানুষ ঠিক করবে। পিপল ডেমোক্রেসি ইজ মোর ইম্পর্টেন্ট। আমি নয়ন রায়, আমি বলছি এই মাটিতেই খেলা হবে, ফাটাফাটি খেলা হবে, আর ফাটাফাটি সাংবাদিকতা নয়ন রায় করবে। আমার চিত্র সাংবাদিক জয় মন্ডল, ভাতার। নমস্কার।